চলে এসেছি কাফের গাঁও। আমাদের হোমস্টের নামও কিন্তু কাফের। কাফের গাঁও হলো নেওড়াভালি ফরেস্ট সার্কিটে অবস্থিত লোলেগাঁও গ্রাম থেকে মাত্র 6 কিলোমিটার দূরে অবস্থিত একটা সুন্দর লেপচা হেলপ্লেট, যেখানে মাত্র 5000 জন লোক বাসিন্দা আর কি বসবাস করে। আর এটা মাত্র 5500 ফুট উচ্চতায় অবস্থিত। নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে কাফের গাঁওয়ের দূরত্ব ওই ধরুন 80 কিলোমিটার মতো হবে। গাড়িতে একটানা আসলে ঘন্টা 3 তো লাগবেই। আর এই 3 ঘন্টার পথের প্রায় পুরোটা জুড়েই পাবেন চোখ জুড়ানো পাহাড়ি দৃশ্য। আমরা অবশ্য রামধুরা থেকে কাফের গাঁও এসেছি। আগের পর্বে রামধুরার গল্প বলেছিলাম আপনাদের। যারা এখনো দেখেননি, আই বটনে দেওয়া লিংকে ক্লিক করে দেখে নিতে পারেন। আমরা কাফের গাঁওয়ের এসে গেছি। কাফের হোমস্টে আমাদের বুক করা আছে, তো রুম অ্যালট হয়েও গেছে। চলুন আপনাদের একটু রুম ট্যুরটা করিয়ে দিই। দেওয়া হয়েছে এখানে, এটা 2 জন থাকার জন্য রুমটা অ্যালটেড। তো দেখতেই পাচ্ছেন নিচে একটা ডাবল বেড আছে, আর এদিকে চেয়ার, আর এই বেশ বড় স্পেস প্রচুর জায়গাটায়। এখানে আছে ওয়াশরুম, ওয়েস্টার্ন টয়লেট এবং গিজার সহ বেশ পরিষ্কার পরিচ্ছন্নই আছে বাথরুমটা। উপরেও 2 জন শোয়া যাবে, একটা ডাবল বেড দেওয়া আছে, প্লাস 2 জন বসার চেয়ার আর টেবিল, সবই অ্যারেঞ্জমেন্ট করা। হোমস্টেতে লাঞ্চ ইনক্লুড থাকায় আমরা এখানে এসে লাঞ্চ করি। লাঞ্চে ছিল ভাত, ডাল, ঝুরি, আলু ভাজা, স্যালাড, লোকাল এক ধরনের শাক আর কাতলা মাছের ঝাল। পাহাড়ে এসে বাঙালিরা মাছ পাচ্ছে, এটা একটা বড় ব্যাপার। কিন্তু চটপট খেয়ে নিয়ে হোমস্টে সংলগ্ন সবুজ গালিচায় বসে নিখুঁত অবসর যাপন। আর এই যে যারা খেলে বেড়াচ্ছে, দুজনেই হোমস্টের স্থায়ী বাসিন্দা। বিকেলের দিকে ল্যাদ কাটিয়ে গ্রাম ঘুরতে বেরোলাম। কিছু দূর এগোতেই চোখে পড়ল নতুন একটা হোমস্টে, যার এখনো নামকরণটুকুও হয়নি। আমাদের দেখতে পেয়ে হোমস্টে কর্তা অভিনায়ক রায় এগিয়ে এলেন, নিজের সাথে করে গোটা হোমস্টে ঘুরিয়ে দেখালেন। আপনারা যখন আসবেন ততদিনে আশা করি হোমস্টে পুরোপুরি তৈরি হয়ে যাবে। চাইলে এখানেও ঘাঁটি কাটতে পারেন। খানিকক্ষণের মধ্যেই ঝলমলে বিকেল ফ্যাকাশে হয়ে ঢলে পড়ল অন্ধকার সন্ধ্যার কোলে। চাঁদের স্বাস্থ্য ফিরছে। কয়েকদিনের মধ্যেই পূর্ণিমা। গ্রাম থেকে গ্রাম ভেসে যাচ্ছে জ্যোৎস্নায়। কিন্তু আমরা যাদের অতিথি, তাদের আর চাঁদ দেখবার ফুরসত কই। কাফের হোমস্টের পরিপাটির রান্নাঘরে কি দারুণ ব্যবস্থা! এতজনের রাতের খাবার বানাতে সে একেবারে দক্ষযোগ্য কাণ্ড। তবেই না রাতে আমাদের ভাগ্যে জুটবে রুটি, চিকেন আর আলু ভাজা। হোমস্টের উঠোনে সারা সন্ধে জুড়েই কাঠকুটো জ্বালাতে পারেন। আগুনকে ঘিরে বসে সদল বলে আড্ডা জমালে কখন ফুরবে সে আড্ডা, তার কি আর ঠিক থাকে? সকালে ঝটপট বিছানা ছেড়ে দিয়ে জানলায় বা ব্যালকনিতে এসে দাঁড়ালে দেখতে পাবেন মেঘের ভেলায় পুবের অফিসে সূর্যের হাজিরা। বড় কঠিন অফিস, একদিনের জন্যও ছুটি নেই। গুড মর্নিং ফ্রম কাফের গাঁও। আজ সকালে কাফের গাঁও থেকে কাঞ্চনজঙ্ঘাকে একটু দেখতে পেয়েছি। আপনারা কতটা দেখতে পাচ্ছেন আমি জানি না, ওই যে ওইদিকে। তো ক্যামেরা বন্দি কতটা করতে পারছি সেটাও বুঝতে পারছি না। তবে কাফের গাঁওয়ের এই কাফের হোমস্টে থেকে প্রত্যেকটা রুম থেকে আর এই ব্রিজ থেকে কাঞ্চনজঙ্ঘাকে খুব সুন্দরভাবে দেখা যায়। তো কালকে একটু আমরা দেখতে পাইনি, ভীষণভাবে মেঘলা ওয়েদার ছিল। আজ সামান্য একটু দেখা দিয়েছেন উনি। ঝটপট চলে এলাম ব্রেকফাস্ট সারতে। আজ গোটা গ্রাম টহল দিতে বেরোবো। আজকের ব্রেকফাস্টে আলুর পরোটা, আচার আর ডিম সেদ্ধ। এই হলো কাফের হোমস্টের নিজস্ব মনেস্ট্রি। শান্ত নিরিবিলি জায়গা। খানিকক্ষণ বসলে মনের মধ্যে অদ্ভুত এক তৃপ্তি পাবেন। এরপর চলুন একটু জঙ্গল ঘুরে আসি। এই সবুজের সাম্রাজ্যটি নেওড়াভালি ফরেস্টেরই অংশ।
শহুরে ইমারতের জঙ্গল থেকে বেরিয়ে সবুজের অলিগলি পাকস্থলী ঘুরে দেখলে সহজে ফিরতে ইচ্ছে করবে না। আমার জঙ্গলের জীবন একে অন্যের হাত ধরে বেঁচে আছে নিজস্ব কায়দায়। জঙ্গলের এই শান্ত নিরিবিলি পথ দিয়ে হাঁটতে হাঁটতে হঠাৎ দেখা হলো কিছুজন বনভোজনের আয়োজন করছে। কথা বলে বুঝতে পারলাম সামনের দিকে পাইপলাইনের কাজ হচ্ছে, তাই রাস্তার অবস্থা খারাপ। ওনারাই বললেন এখান থেকেই ফিরে যেতে এবং এই রান্না সেই পাইপলাইনের কাজ করা মজুরদের জন্যই। এদিকে কেউ আবার গরু ছাগল ভেড়া সমেত গোটা গোয়াল নিয়েই চড়াতে বেরিয়েছে। বেশ খানিকক্ষণ জঙ্গলে কাটিয়ে আবার ফিরে এলাম হোমস্টেতে। এখান থেকে জানলাম এই গ্রামে একটা ফুল হয় কাফের নামে, আর সেই ফুলের নাম থেকে এই গ্রামের নাম হয়েছে কাফের গাঁও। হোমস্টের মালিক সুনীল বাবু বেশ শৌখিন লোক, তার নিজস্ব একটা নার্সারিও আছে। প্রচুর পর্যটকরাই এই নার্সারি থেকে গাছ কিনে নিয়ে যান। তবে সুনীল বাবু নিজেই বললেন এগুলো ঠিক পাহাড়ি গাছ নয়, কলকাতাতে গিয়েও এই গাছগুলো বসালে সেগুলো বেঁচে থাকবে, তাই তিনি এরকম গাছই নার্সারিতে রাখেন। যাই হোক, নার্সারি ঘুরে চলে গেলাম লাঞ্চ করতে। আজ অবশ্য মাছের বদলে ডিমের ঝোল। আমরা এখন কাফের হোমস্टे ओनर सुनील जी संगे तो কথা বলে নেব। तो सुनील जी, आप थोड़ा आपका होम स्टे और ये जो काफेर गांव है इसके बारे में थोड़ा बताइए हम लोगों को, सबको, ऑडियंस को, सबको बताइए। नमस्ते, मेरा नाम सुनील तामंग है। मैं ये काफेर होम स्टे का ऑनर हूँ। ये काफेर होम स्टे मैंने 2006 से शुरू किया है। पहले छोटा स्टार्ट में मैंने छोटा से किया था, तो अभी आस्ते आस्ते थोड़ा बड़ा हो गया। यहाँ का स्पेशलिटी ये है कि यहाँ का एक नेचर सबसे बड़ा है, जो आप लोग को देखा ही है। हाँ। नेचर के अंदर हम लोग हैं, और उसके बाद हम लोग जितना भी यहाँ फूड प्रोवाइड करते हैं एकदम वेजिटेबल, अपना गार्डन का एकदम ऑर्गेनिक। उसके बाद एकदम फेस टू फेस कंचनजंगा से लेकर नथुला तक दिखता है। तो ये सब देखने के लिए अभी मेरा जितना भी कलकत्ता का गेस्ट, मैं ये टूरिस्ट नहीं बोलता हूँ, मेरा अपना गेस्ट जैसा लगता है, रिलेटिव आया जैसा लगता है। हम लोग यही सोच के हम लोग शुरू किया था। अभी थोड़ा सक्सेस हो रहा है, इसलिए मुझे भी खुश है, क्योंकि अभी मेरा काफिर गांव का मतलब ये नाम से अभी काफिर चल रहा है। अभी दूसरा भी होम स्टे शुरू हुआ है, तो अभी अच्छे चल रहा है। इसमें मेरा जो रूम रेंट है आप लोग को दिखा है, इसमें 2-3 टाइप के कैटेगरी है। अच्छा। मेरा इसमें 3 4 बेड है और 2 डुप्लेक्स है और 2 डबल बेड है और 3 3 बेड है। अच्छा। तो 3 3 बेड और 2 डबल बेड और 2 ट्रिपल और 3 4 बेड का। अच्छा। 1600 पर हेड पर डे इंक्लूडिंग फूड है उसमें। अच्छा। फूडिंग इंक्लूड। और उसके बाद जो डुप्लेक्स कटेज है उसका थोड़ा रेट अलग है। आप लोग को रुका भी है, आपका अनुभव भी हो गया। इसमें क्या है, आपका 2 जन रुका तो 2500 पर हेड पर डे इंक्लूडिंग फूड है। अच्छा। और 3 जन के लिए 2000 पर हेड पर डे इंक्लूडिंग फूड है। और 4 जन जो रुकता है एक ही कटेज में, उसका 1800 पर हेड पर डे इंक्लूडिंग फूड है। ताकि इससे सीधा कंचनजंगा पूरा कांच का बना हुआ है। आप लोग को दिया भी है, पूरा सोते सोते देख सकते हैं। সন্ধ্যা নেমে আসলে চারিদিকে যখন আলো জ্বলে ওঠে, এই হোমস্টের সৌন্দর্য আরো বেড়ে যায়। রাতে ডিনার নিয়ে আলাদা করে বলার কিছু নেই, হোমস্টে সব জায়গায় ডিনারই মোটামুটি একই থাকে।
আমরা কাফেরগাঁওতে ছিলাম 2 রাত। এই আজ ব্রেকফাস্ট সেরেই বেরিয়ে পড়ব পরের গন্তব্যের দিকে। আজ ব্রেকফাস্টে ছিল লুচি আলুর তরকারি। এই হোমস্টে খাবারের স্বাদ আমি কোনোদিনও হয়তো ভুলবো না। ব্রেকফাস্ট সেরে বেরিয়ে পড়লাম হোমস্টেকে বিদায় জানিয়ে। পথে অবশ্য 2-3 জায়গায় দাঁড়াবো সাইট সিন করতে। এই পথের শুরুর দিকে গাছপালা যেন আরো কাছে ঘেঁষে এসেছে, আর এই পথে আমরা চলেছি লোলেগাঁওয়ের দিকে। প্রথম গন্তব্য লোলেগাঁও ইকো পার্ক। সবুজের মধ্যে বেশ খানিকটা হাঁটাহাঁটি, তবে বেশি সময় এখানে না কাটিয়ে আমরা চলে গেলাম ঝুলন্ত সাঁকো তথা হ্যাঙ্গিং ব্রিজ দেখতে। লোলেগাঁওয়ের এই হ্যাঙ্গিং ব্রিজ খুবই প্রচলিত, তাই মন ছিল দেখার। তবে এই হ্যাঙ্গিং ব্রিজ কতদিন হ্যাঙ্গিং অবস্থায় থাকবে সেটাই প্রশ্ন, তাই ভুলেও চড়ার চেষ্টা করবেন না। হ্যাঙ্গিং ব্রিজ থেকে বেরিয়ে বেশ খানিকটা পথ গাড়িতে চলার পর আমরা হাজির হলাম নোকদারা বোটিং লেকে। সুন্দর লেক, পরিষ্কার পরিচ্ছন্ন জল, ভেসে বেড়াচ্ছে নৌকা। আপনারা চাইলেও বোটিং করতে পারেন। তবে আমরা ধার বরাবর ঘুরে লেকটা পরিদর্শন করেছিলাম। লেকের জল এতটাই স্বচ্ছ, খালি চোখে দেখতে পাবেন গিজগিজ করছে রঙিন মাছ। খাবার দেওয়ার বন্দোবস্তও আছে, তাই আমরাও খাবার নিয়ে হাজির হয়ে গেলাম মাছেদের কাছে। আর এই হলো গুম্বাদারা মনেস্ট্রি। অপূর্ব সুন্দর এক জায়গা। খানিকক্ষণ এখানে স্থির হয়ে বসলে নিশ্চিন্তভাবেই মন শান্ত হয়ে যাবে। তাছাড়া আধ্যাত্মিক দিক যদি বাদ দিই, কেবলমাত্র চমৎকার স্থাপত্যের জন্যই এই মনেস্ট্রিকে ঘুরে দেখা যায়। 6500 ফুট উচ্চতায় অবস্থিত এই মনেস্ট্রিটি লাভা শহর থেকে মাত্র 12 কিলোমিটার এবং দার্জিলিং থেকে 30 কিলোমিটার দূরে অবস্থিত। নেপালি ভাষায় গুম্বা শব্দের অর্থ হলো মনেস্ট্রি এবং দারা শব্দের অর্থ হলো হিল টপ, অর্থাৎ পাহাড়ের উচ্চতায় অবস্থিত হওয়ার জন্য এই মনেস্ট্রিটির নাম হয়েছে গুম্বাদারা। এই সমস্ত ঘোরাঘুরি ফুরিয়ে এলে আমাদের গন্তব্য হয়ে ওঠে পিছুটান। মেঘ আর পাহাড়ের মায়া কাটিয়ে আমরা ধরি বাড়ির পথ। আর এই ফেরার পথেই সাধ করে বলি, পাহাড়ে একটা ছোট্ট বাড়ি বানাবো, সবুজের মধ্যিখানে কিংবা খরস্রোতা নদীর ধার ঘেঁষে। স্বাদ হয়, সাধ্যে কুলোয় না। এই জন্মের সাধ্য বলতে এই বারবার আসি আর বারে বারে ফিরে যাই। যাই হোক, এই ভিডিওটা এখানেই শেষ করলাম। আবার ফিরছি কোনো এক নতুন গ্রামের সন্ধান নিয়ে।